তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর 12:30টার পর কাকরাইল মসজিদের সামনে শিক্ষার্থীদের লং মার্চে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে লং মার্চে অংশগ্রহণকারীদের ধাক্কাধাক্কি শুরু হয়। আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ লাঠিপেটা শুরু করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা মৎস্য ভবন মোড়ের দিকে চলে যান। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহত সাম্য ছাত্রদলের স্যার এ.এফ. রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্যের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার, কালাম সর্দারের ছেলে পলাশ সর্দার ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক। সাম্যের নিহতের ঘটনায় এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ছাত্রদলের নেতারা। বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা এই দাবি জানান। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যান মাদকের সয়লাব ও মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যেভাবে মাদক সেবীদের আড্ডা বজায় রয়েছে, তার বিরুদ্ধে প্রশাসনের সামান্যতম পদক্ষেপ তারা লক্ষ্য করেননি। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে। তিনি আরও বলেন, এই বন্দর শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রতিবেশী দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। একই দিন বিকেলে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক টিলি ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বুধবার বেলা 2:15টায় বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ডিগ্রি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার প্রধান উপদেষ্টার হাতে এই ডিগ্রি তুলে দেন। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী ১ জুন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের এদিন ধার্য করেন। গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম শাহজাহান, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। দুদক পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। ব্যারিস্টার এস এম শাহজাহান বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাকে। এছাড়া ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমানকে সাজা দেওয়া হয়েছিল। জাতীয় পেনশন স্কিমে চাঁদাদাতা ব্যক্তি পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর চাইলে তার মোট জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০% অর্থ
এককালীন উত্তোলন করার সুযোগ পাবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল এবং স্কিমগুলোকে আরও সহজে অংশগ্রহণমূলক করতে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাস এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারী অনেকের মাসিক আয় তুলনামূলকভাবে কম হয়। এই দুটি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার ২,০০০ টাকা থেকে কমিয়ে ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রগতি স্কিমে অংশগ্রহণকারীদের মধ্যে যাদের মাসিক আয় বেসরকারি খাতের কর্মকর্তাদের গড় মাসিক আয়ের চেয়ে বেশি, তাদের সুবিধার্থে মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। এর আগে আকস্মিক এক ঘোষণায় যুক্তরাষ্ট্র জানায় সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে তারা আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করছে। বুধবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত এক সম্মেলনে ট্রাম্প এ তথ্য জানান। সম্মেলনের আগে ট্রাম্প শারার সঙ্গে বৈঠক করেন। এ সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে করমর্দন করেন তারা। এই ছবি সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান, শারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের কিছু অংশ আল কায়দার সঙ্গে শারার অতীত সংযোগ নিয়ে উদ্বিগ্ন থাকলেও রিয়াদে মঙ্গলবার দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন, যা যুক্তরাষ্ট্রের বড় ধরনের নীতিগত পরিবর্তন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও এই সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন। দেশটির বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্মেলনে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান। এদিকে যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। নতুন চুক্তির আওতায় সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এই জন্য $142 বিলিয়ন প্রদান করবে সৌদি। মঙ্গলবার দুপক্ষের মধ্যে হওয়া এই চুক্তির আওতায় ১ ডজনের বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা প্রদান করবে। হোয়াইট হাউস এই চুক্তিকে ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে। চুক্তির অন্যতম লক্ষ্য সৌদি আরবের বিমান বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলা এবং মহাকাশ সক্ষমতা বাড়ানো। পাশাপাশি চুক্তির আওতায় বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে আরও উন্নত করা হবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল মানবিক ও ত্রাণ সহায়তা ঢুকতে না দেয়, সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে অবরুদ্ধ উপত্যকার ২১ লাখ বাসিন্দা, বিশেষ করে শিশুরা দুর্ভিক্ষের মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। সম্প্রতি আইপিসির প্রতিবেদনে তথ্য এসেছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও দাতা সংস্থার উদ্যোগে গঠিত এই সংস্থা হচ্ছে আইপিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এখনও দুর্ভিক্ষ শুরু হয়নি, তবে পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে তাতে দুর্ভিক্ষের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। কয়েক মাসের আলোচনার পর গত বছরের শেষ দিকে গাজায় যুদ্ধবিরতির জন্য রাজি হয় ইসরায়েল ও হামাস। এরপর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর সেখানে ত্রাণ সহায়তা ঢুকতে শুরু করলে সাময়িক স্বস্তি ফিরে এসেছিল, কিন্তু ২ মাসের মাথায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল আবারও নির্বিচার ও নৃশংস হামলা শুরু করলে পরিস্থিতি আবারও অবনতি ঘটতে শুরু করে। আগামী ১৭ই মে থেকে পুনরায় চালু হতে যাওয়া আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের বাকি অংশে বাংলাদেশের এই পেসার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস এই তথ্য নিশ্চিত করেছে। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল ১ সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই তাদের দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকার্ড ব্যক্তিগত কারণ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে। এর আগেও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।